বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি এই দুঃসময়ে তোমরা সকলে ভালো থাকার চেষ্টা করছো এবং পরিবার ও দেশের সকলে যেন ভালো থাকে সে ব্যাপারে তোমরা মুখ্য ভূমিকা পালন করছো। স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলছো এবং তোমরা অন্যকেও এ ব্যাপারে উৎসাহিত করছো। প্রিয় শিক্ষার্থী, আবারও তোমাদের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি তোমরা দেখতে পাচ্ছ, দি পলিসি অফ জে.পি. কোয়েন বা জন পিটারসন কোয়েনের নীতি। ভিওসি বাণিজ্য সুদৃঢ়করণে জন পিটারসন কোয়েনের অবদান আলোচনা করার আগে আমরা একটু জেনে নিই সে সময়ে দক্ষিণ পূর্ব এশিয়া ওলন্দাজদের কি ধরনের তৎপরতা চলেছিল। ইতিমধ্যেই ওলন্দাজ বণিক সম্প্রদায় দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্য করার উদ্দেশ্যে আগমন করেছে এবং তারা এই অঞ্চলে তাদের বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা করে ফেলেছে। তবে এই আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে ওলন্দাজ গভর্নর জন পিটারসন কোয়েনের কর্মকাণ্ড ছিল অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা। মূলত তিনি ওলন্দাজ সাম্রাজ্য প্রতিষ্ঠা ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দক্ষিণ পূর্ব এশিয়ায় ওলন্দাজদের সাম্রাজ্য প্রতিষ্ঠা ও বাণিজ্যিক কর্মকাণ্ড শুরু হয় সপ্তদশ শতকের প্রথম দিকে। এই অঞ্চলে ওলন্দাজদের আগমন ঘটেছিল অবশ্য তারও আগে, কিন্তু তারা ছন্নছাড়া বণিক হিসেবেই তখন পরিচিত ছিল। 1602 সালে ওলন্দাজদের সম্মিলিত বাণিজ্য সংগঠন দি ডাচ ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠার পর এই অঞ্চলে প্রথম গভর্নর হয়ে আসেন কিন্তু পিটার বুথ। জন পিটারসন কোয়েনের আগে পিটার বুথ ছিলেন এই অঞ্চলের ওলন্দাজ গভর্নর। পিটার বুথ 1616 সালে হোয়াইট দ্বীপ দখলের মধ্য দিয়ে একচেটিয়া বাণিজ্য অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেন, কিন্তু সুপরিকল্পিতভাবে বাণিজ্যিক নেতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে জন পিটারসন কোয়েনের ভূমিকা ছিল অতুলনীয়। মূলত তিনি ছিলেন এই অঞ্চলের ওলন্দাজ বাণিজ্যিক সাম্রাজ্য প্রতিষ্ঠাতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি 1587 সালের 8 জানুয়ারি হল্যান্ডের উরন নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রটেস্ট্যান্ট খ্রিস্টান ছিলেন। শিক্ষা জীবন শেষে তিনি বণিক হিসেবে জীবন শুরু করেন। এরপরে তিনি স্পেনের ফ্লেমিশ কোম্পানিতে ব্যবসা বাণিজ্য সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকুরি গ্রহণ করেন। এরপর থেকে শুরু হয় তার পরবর্তী জীবন। 1607 সালে পিটার ভারত নামক একজন বণিকের সাথে কোম্পানির সহকারী হিসেবে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে তিনি যাত্রা করেন। এই অঞ্চলের বাণিজ্যের উজ্জ্বল সম্ভাবনার উপর তার প্রেরিত রিপোর্টের কারণেই কোম্পানি তার উপরে খুশি হয়ে তাকে 1618 সালে কোম্পানির গভর্নর জেনারেল নিযুক্ত করেন। গভর্নর জেনারেল হয়ে আসার পরে তিনি মূলত ওলন্দাজ বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রাখতে শুরু করেন। তিনি প্রথমেই 1619 সালে বাটাভিয়া, যেটি বর্তমানে জাকার্তা, সেখানে নগরী প্রতিষ্ঠা করে প্রধান কর্মক্ষেত্র স্থাপন করেন।
তবে তিনি জাভার অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে ইচ্ছুক ছিলেন না। তিনি অ্যাম্বার্না, বান্দা প্রভৃতি দ্বীপের উপর কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠা করে দ্বীপপুঞ্জের অন্যান্য অংশে শক্তিশালী দুর্গ নির্মাণ করে বাণিজ্যিক নিশ্চয়তা প্রদান করেন এবং ভারত মহাসাগরে ওলন্দাজদের অপরাজেয় সামুদ্রিক শক্তিতে পরিণত করেন। এরপর তিনি বাটাভেকে কেন্দ্র করে একটি বিশাল বাণিজ্যিক ও সমুদ্র সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি এই অঞ্চলে আধিপত্য বিস্তারের লক্ষ্যে বিজিত অঞ্চলের অধিকার নিশ্চিত করার জন্য এবং এশীয় বাণিজ্য ওলন্দাজদের একাধিপত্য প্রতিষ্ঠার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেন। মূলত তার দৃষ্টি শুধু দ্বীপাঞ্চলে সীমাবদ্ধ ছিল না, তিনি প্রাচ্যের বিভিন্ন স্থানে দুর্গ ও বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করতে চেয়েছিলেন। তিনি পর্তুগিজ ও স্পেনীয়দেরকে ফিলিপাইন ও চীনের উপকূল হতে বিতাড়িত করার জন্য ম্যানিলা ও ম্যাকাও জয় করতে চেয়েছিলেন, কিন্তু তিনি এগুলি জয় করতে পারেননি। তবে তিনি বিজিত মশলা দ্বীপপুঞ্জের থেকে অধিক ভূমি কর্ষণের জন্য কৃতদাস আমদানির পরিকল্পনা গ্রহণ করেছিলেন। বিজিত অঞ্চলের অধিকার নিশ্চিত করার জন্য এবং এশীয় বাণিজ্যে ওলন্দাজদের একাধিপত্য প্রতিষ্ঠার জন্য তিনি যে আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন, উপরোক্ত পদক্ষেপগুলি গ্রহণের মাধ্যমেই সেটা প্রমাণিত হয়। তিনি সামরিক অভিযান পরিচালনার পাশাপাশি বিভিন্ন ধরনেরও সংস্কার কার্য পরিচালনা করেন। কোয়েন পূর্ব ভারতের দ্বীপপুঞ্জে ওলন্দাজ স্বার্থ প্রতিষ্ঠার জন্য কতগুলি যুদ্ধেও অংশগ্রহণ করেন। এতে কোম্পানির ব্যয় বৃদ্ধি পেয়েছিল, তথাপি কোয়েন বিশ্বাস করতেন যে যদি কোম্পানির বাণিজ্য নীতি তার পরামর্শ অনুযায়ী সংস্কার করা হয় তবে প্রচুর মুনাফা অর্জিত হবে। সত্যি তার ধ্যান ধারণা অনুযায়ী পরবর্তীতে পর্যাপ্ত সুফল পরিলক্ষিত হয়। কোয়েন ওলন্দাজ বাণিজ্যকে নিষ্কণ্টক করার জন্য অন্যান্য ইউরোপীয় শক্তিগুলিকে ধ্বংস করার পদক্ষেপ গ্রহণ করেন। বিশেষ করে ইংরেজদের প্রতিদ্বন্দ্বিতাকে তিনি সর্বাপেক্ষা ভয়াবহ বলে মনে করতেন, আর এক্ষেত্রে ইংরেজদের বিরুদ্ধে তিনি অনেক পদক্ষেপ নেন। পর্তুগিজরা তখন কিন্তু দুর্বল ছিল, উদীয়মান ওলন্দাজ অগ্রগতি প্রতিরোধ করার মতো ক্ষমতা পর্তুগিজদের ছিল না। আবার স্পেনীয়দের দৃষ্টি তখন ফিলিপাইনের দিকে নিবদ্ধ ছিল। মশলা দ্বীপপুঞ্জের টিডোরে তাদের ঘাঁটি থাকলেও ওলন্দাজদের বাধা দেওয়ার ক্ষমতা ছিল না, কিন্তু ইংরেজগণ তখন বেশ শক্তিশালী হয়ে উঠেছিল। ইংরেজগণ ওলন্দাজদের বিরুদ্ধে স্থানীয় সুলতান সহ ষড়যন্ত্রে লিপ্ত হয়। জন পিটারসন কোয়েন এক্ষেত্রে কঠোরতা অবলম্বন করেন এবং তাদের দমন করেন। ইংরেজগণ তখন অ্যাম্বার্নার হিতু ও সিয়ামের লুলুতে কুঠি স্থাপন করে, কিন্তু কোয়েন তাদের এই ক্ষেত্রে অনধিকার প্রবেশ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। জর্ডেন কোয়েনের দাবি ভিত্তিহীন ঘোষণা করে স্থানীয় জনসমর্থন আদায়ের চেষ্টা করলে কোয়েন তাদের বিতাড়িত করেন। ফলে ইংরেজগণ এখান থেকে প্রত্যাবর্তন করে বোম্বে চলে যায়। এরপরে তিনি আরো কয়েকটি দ্বীপে ওলন্দাজ আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে এগিয়ে যান। এক্ষেত্রে লুথার দ্বীপে ওলন্দাজ আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কোয়েন দূরদর্শিতার পরিচয় দেন। ফলে ওলন্দাজরা কোয়েনের নেতৃত্বে ইন্দোনেশিয়ায় অবিংশবাদিত শক্তিরূপে প্রতিষ্ঠিত হয়। 1621 সালের জানুয়ারি মাসে 12টি জাহাজের এক বিশাল নৌবহর নিয়ে অভিযান পরিচালনা করেন তিনি লুথার দ্বীপের বিরুদ্ধে। তিনি ইংরেজ কুঠিয়াল রবার্ট হান্টকে তার মনোভাব জানিয়ে দেন। লুথার দ্বীপবাসীগণ আপ্রাণ চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তারা 1621 সালের মার্চে আত্মসমর্পণ করে। পিটারসন কোয়েন লুথার দ্বীপ অধিকার করে সেখানে দুর্গ নির্মাণ করেন এবং অধিবাসীদের বন্দী করেন। শুধু তাই না, তিনি অধিবাসীদের দাস হিসাবে জাভাতে প্রেরণ করেন, লুথার দ্বীপবাসীদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন এবং তারা যে ক্ষুদ্র ক্ষুদ্র নৌকা ছিল সেগুলিকে তিনি ধ্বংস করে দেন।
এইভাবে তিনি লুথার দ্বীপে ওলন্দাজদের আধিপত্য প্রতিষ্ঠা করেন। রুম ও বান্দা দ্বীপ দখলের মাধ্যমে কোয়েন ওলন্দাজ বাণিজ্যকে আরো সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন। আর এক্ষেত্রে তিনি কিন্তু কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিলেন। লুথার পতনের পরে রোমের অধিবাসীরা ওলন্দাজদের আক্রমণের ভয়ে প্রথমে আত্মসমর্পণ করে। দেখা দেখি বান্দা দ্বীপের অধিবাসীদের মধ্যেও দারুণ প্রতিক্রিয়া দেখা দেয় এবং তারাও আত্মসমর্পণ করে। কিন্তু এক সময়ে বান্দা দ্বীপবাসীরা, বিশেষ করে বান্দা দ্বীপের 40টি গ্রামের অধিবাসীরা একত্রিত হয়ে ওলন্দাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু সেক্ষেত্রে তারা ব্যর্থ হলে তারা দাসত্ব শৃঙ্খলার চেয়ে জঙ্গলে আশ্রয় নেওয়াকে শ্রেয় মনে করে তারা জঙ্গলে চলে যায়। কোয়েন এক্ষেত্রে যারা সেই সময়ে দ্বীপে অবস্থান করছিলেন তাদের অনেককেই হত্যা করেন। আবার জঙ্গলে যারা আশ্রয় নিয়েছিলেন তারাও অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাদ্যাভাবে মৃত্যুবরণ করেন। এভাবে রুম ও বান্দা দ্বীপ তিনি অত্যন্ত কঠোরতার মাধ্যমে বা কঠোর নীতি গ্রহণের মাধ্যমে নিজেদের দখলে নিয়ে আসতে সক্ষম হন। এরপরে কোয়েন অ্যাম্বয়ানার দিকে দৃষ্টি দেন। তিনি প্রথমে অ্যাম্বয়ানার সর্দারদেরকে ওলন্দাজ কর্তৃত্ব মেনে নিতে বাধ্য করেন। কিন্তু সিরামের নেতৃবৃন্দ কোয়েনের প্রভুত্ব মেনে না নেওয়ায় তাদের নৃশংসভাবে হত্যা করেন। পাশাপাশি মলুকাসের স্পেনীয়দের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণের পূর্বে তিনি বাটাভিয়া প্রত্যাবর্তন করেন। যদিও এই অঞ্চলগুলি তার নেতৃত্বে আনার জন্য তিনি কঠোরতা অবলম্বন করেছিলেন, তথাপি এই অঞ্চলগুলি তার অধীনে আসার ফলে ওলন্দাজ একচেটিয়া বাণিজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যে যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রার পথকে তিনি আরো মসৃণ করতে সক্ষম হয়েছিলেন। জন পিটারসন কোয়েনের প্রথম গভর্নর হিসাবে দায়িত্ব পালন শেষ হয় 1623 সালের প্রথম দিকে। তিনি স্বদেশ যাত্রা করেন। কিন্তু দুর্ভাগ্য যে যাত্রার কালেই তিনি অ্যাম্বয়ানাতে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটান, যেটি দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাসে বা ইন্দোনেশিয়ার ইতিহাসে অ্যাম্বয়ানার ধ্বংসযজ্ঞ নামে পরিচিত। 1623 সালের 2 ফেব্রুয়ারি অ্যাম্বয়ানাতে যে ইংরেজ ফ্যাক্টরি ছিল সেই ইংরেজ ফ্যাক্টরির সদস্য ছিল 18 জন ইংরেজ, 11 জন জাপানি এবং 1 জন পর্তুগিজ। কোয়েন সন্দেহ করেছিলেন যে এরা ওলন্দাজদের দুর্গ দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ কারণে তিনি তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই দুর্গ আক্রমণ করেন, দখল করেন এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। বিচারে প্রধান কুঠিয়াল সহ 10 জন ইংরেজ, 10 জন জাপানি ও 1 জন পর্তুগিজদের শিরচ্ছেদ করা হয়। এই হৃদয় বিদারক ঘটনাটি কিন্তু পরবর্তীতে প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং ইতিহাসে এটি অ্যাম্বয়ানার ধ্বংসযজ্ঞ নামে পরিচিতি লাভ করে। তিনি যখন স্বদেশে প্রত্যাবর্তন করেন তার পরবর্তী সময়ে অর্থাৎ 1623-এর পর থেকে 1627 পর্যন্ত কোয়েনের অভাব বোধ করে ওলন্দাজ যারা বাণিজ্যিক কার্যক্রমে ব্যস্ত ছিলেন বা কর্মকর্তা ছিলেন তারা, অর্থাৎ নানাবিধ সমস্যার সম্মুখীন হয় তখন এই অঞ্চলে ওলন্দাজ বাণিজ্যিক নেতৃত্ব। তাই ওলন্দাজ গভর্নর 1627 থেকে 1629 সালের পর্যন্ত মেয়াদ দিয়ে কোয়েনকে দ্বিতীয়বারের ন্যায় বাটাভিয়ার গভর্নর জেনারেলের দায়িত্ব
পালন করার জন্য প্রেরণ করেন। কিন্তু এই সময় ডাচদের আধিপত্য টিকে রাখার জন্য তাকে বিভিন্ন স্থানীয় শক্তিবর্গের সঙ্গে সংঘর্ষে ব্যস্ত থাকতে হয়। তাই তার পক্ষে নতুনভাবে রাজ্য বিস্তার করা সম্ভব হয়নি। বিশেষ করে এই সময় বান্টামের রানা মঙ্গল এবং মাতারামের আগুন ওলন্দাজ বিরোধী কার্যকলাপে মেতে ওঠে। আগুন জাভার ওলন্দাজ ফ্যাক্টরিগুলো দখল করেন এবং ওলন্দাজদের বিরুদ্ধে জাপানীয় রাজ্যগুলিকে একত্রিত করে একটি জোট গঠন করেন। আগুন সুরাবাইয়া বিজয়ের পর বান্টাম দখল করার জন্য বাটাভিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেন। এক্ষেত্রে কোয়েন সরাসরি তার সঙ্গে সংঘর্ষে লিপ্ত না হয়ে তার সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক স্থাপন করেন এবং উপঢৌকন সহ আগুনের দরবারে দূত প্রেরণ করেন। শুধু তাই না, কোয়েন আগুন কর্তৃক দখলকৃত সুরাবাইয়ার উপরেও আগুনের কর্তৃত্ব মেনে নেন। কিন্তু আগুন তিনি দক্ষিণ পূর্ব এশিয়ায় ওলন্দাজ বাণিজ্যকে সরিয়ে দেওয়ার জন্য বারবার চেষ্টা করতে থাকেন এবং বাটাভিয়া দখল করার জন্য অভিযান পাঠান, কিন্তু তিনি সেটি দখল করতে সক্ষম হননি। অপরদিকে বান্টামের সুলতান কোয়েনের কৌশল অবলম্বনের বিষয়টি লক্ষ্য করেন, আর আগুনের এই বারবার পরাজয়ের বিষয়টিও তিনি লক্ষ্য করেন। ফলে তিনি শঙ্কিত হয়ে ওঠেন এবং কোয়েনের সঙ্গে বান্টামের সুলতান সন্ধি চুক্তি করে। ডাচদের আধিপত্য টিকিয়ে রাখার জন্য কোয়েনকে আরো অন্যান্য বিভিন্ন স্থানীয় শাসকবর্গের সঙ্গে সংঘর্ষে ব্যস্ত থাকতে হয়। ফলে তার পক্ষে নতুন অঞ্চলগুলি দখল করে সাম্রাজ্য বিস্তারে বা রাজ্য বিস্তারে মনোনিবেশ করতে পারেননি। দুর্ভাগ্য 1619 সালে তিনি এখানে কলেরা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এতক্ষণ আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার ওলন্দাজ গভর্নর জন পিটারসন কোয়েন সম্পর্কে আলোচনা করলাম। এই আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, জন পিটারসন কোয়েন ছিলেন ভারতীয় দ্বীপপুঞ্জ ওলন্দাজ বাণিজ্য সম্প্রসারণ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। দক্ষিণ পূর্ব এশিয়ায় ওলন্দাজ গভর্নরদের মধ্যে জন পিটারসন কোয়েনই ছিলেন সর্বশ্রেষ্ঠ এবং বাণিজ্য সম্প্রসারণে তার অবদানের কথা ওলন্দাজদের স্বীকার করতেই হবে। তিনি ন্যায় অন্যায় উপেক্ষা করে নির্যাতনমূলক পরিকল্পনা বাস্তবায়ন করে একটি বিশাল ঔপনিবেশিক সমুদ্র বাণিজ্য সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ়ভাবে স্থাপন করেন। তিনি ওলন্দাজ বাণিজ্যের স্বার্থে দেশি বিদেশি সকল শক্তিকে প্রতিহত ও নির্মমভাবে ধ্বংস করেন। কোম্পানির ডাইরেক্টরগণ তার নির্মম পরিকল্পনা অনুমোদন না করলেও তারই অনুমিত নীতিমালা অনুসরণ করে তার উত্তরসূরিরা পরবর্তীকালে দ্বীপপুঞ্জ এলাকায় এক বিশাল বাণিজ্য সাম্রাজ্য গড়ে তুলতে সক্ষম হয়েছিল। এর ফলেই ওলন্দাজ বাণিজ্য দীর্ঘ সময় পর্যন্ত এই অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠা করেছিল এবং বলা হয় যে তার এই গৃহীত নীতিগুলির ফলেই ওলন্দাজ বাণিজ্য দক্ষিণ পূর্ব এশিয়ায় একচেটিয়াভাবে আধিপত্য বিস্তার করে এবং এখানে তারা ঔপনিবেশিক শাসনও প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ যে আলোচনা আমরা করলাম সে আলোচনার মধ্য দিয়ে নিশ্চয়ই তোমরা দক্ষিণ পূর্ব এশিয়ায় মুসলমান ইতিহাস 1824 সাল পর্যন্ত যে বিষয়টি তোমাদের অনার্স চতুর্থ বর্ষের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে, সেই বিষয়টির ধারাবাহিক ইতিহাসের মধ্যে জন পিটারসন কোয়েন সম্পর্কে আমরা আলোচনা করলাম। এই আলোচনার মধ্য দিয়ে তোমরা জন পিটারসন কোয়েন কি ধরনের ব্যক্তি ছিলেন, দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষ করে ইন্দোনেশিয়ায় ওলন্দাজ বাণিজ্য সম্প্রসারণে
কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন, কতটুকু কঠোরতা অবলম্বন করেছিলেন, এবং সর্বোপরি কঠোরতা থাকলেও তিনি যে পদক্ষেপগুলো নিয়েছিলেন সেই পদক্ষেপের কারণেই এই অঞ্চলে ওলন্দাজ বাণিজ্য সুপ্রতিষ্ঠিত হয়েছিল এবং তারই পথ ধরে পরবর্তী যারা গভর্নর হিসেবে এই অঞ্চলে এসেছিলেন তারা আরো এই বাণিজ্যকে সম্প্রসারণ করতে সক্ষম হয়েছিলেন। আর এজন্যই ইতিহাস তাকে সর্বশ্রেষ্ঠ এবং বাণিজ্য সম্প্রসারণে তার অবদানের কথা স্বীকার করে নেয় এবং প্রকৃত প্রতিষ্ঠাতার মর্যাদা প্রদান করে। তো ধন্যবাদ শিক্ষার্থীরা এতক্ষণ আমার সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং আমার আজকের এই আলোচনা শোনার জন্য। এই আলোচনা থেকে তোমরা অনেক কিছু জানতে পারলে, অনেক কিছু শিখতে পারলে, যা তোমাদের পরবর্তীতে সময়ে তোমাদের উপকার হবে এবং তোমরা তোমাদের জ্ঞানকে আরো বৃদ্ধি করতে পারবে। আমরা আবার আরেকটি নতুন ক্লাসে তোমাদের সঙ্গে হাজির হব। সেই সময় পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। নিজে সুস্থ থাকো, পরিবারকে সুস্থ রাখো এবং দেশকে সুস্থ রাখো। তো ধন্যবাদ তোমাদের, আবারও তোমাদের ধন্যবাদ জানাই আমার সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ।